friends, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে লাস্ট টপিকটা নিয়ে এসেছি। তো আজকের আলোচ্য বিষয় হলো ফরেস্ট, মিনারেলস অ্যান্ড পাওয়ার অফ ত্রিপুরা। ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এই টপিক থেকে প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু আসতে দেখা যায় ত্রিপুরা থেকে, জিওগ্রাফি থেকে। ত্রিপুরার পার্টটা খুবই ইম্পর্টেন্ট, জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো বা পলিটি বলো, অনেকগুলো কোশ্চেন কিন্তু এসে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো তোমরা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসে আমরা ফরেস্ট থেকে, মিনারেলস থেকে অ্যান্ড পাওয়ার থেকে প্রথমে কনসেপ্টটা দেখে নেব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই আমরা দেখে নেব ফরেস্ট থেকে, ফরেস্ট অফ ত্রিপুরা। তো ত্রিপুরা বনাঞ্চল। ত্রিপুরার মোট ভৌগোলিক আয়তনে প্রায় 60% বনাঞ্চল আবৃত। মানে ত্রিপুরার মধ্যে মোট যে ভৌগোলিক আয়তন রয়েছে তার মধ্যে থেকে 60% বনাঞ্চল। ত্রিপুরার মোট ভৌগোলিক আয়তনে 60%ই কিন্তু বনাঞ্চল। ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত বেশি হওয়ায় ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য মিশ্রিত অবস্থায় দেখা যায়। মানে ত্রিপুরা রাজ্যে যেহেতু বৃষ্টিপাত বেশি হয়, সেই জন্য ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষ অরণ্য মিশ্রিত একটা অবস্থায় দেখা যায়। ত্রিপুরা প্রধান বৃক্ষের মধ্যে আবলুস, মেহগনি, শিশু, গর্জন, সেগুন, শাল, শিমুল, পোমা, জাম, জারুল, কাঞ্চন, কোরাল প্রভৃতি পাওয়া যায়। ত্রিপুরার মধ্যে অনেক বৃক্ষ রয়েছে, তার মধ্যে প্রধান কিছু বৃক্ষ হলো এই যে আবুলস, মেহগনি, শিশু, গর্জন, সেগুন, শাল, শিমুল, পোমা, জাম, জারুল, কাঞ্চন, কোনাল প্রভৃতি পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট, বাট প্রতিটা পার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই নামগুলি অবশ্যই মনে রাখবে। ধরো কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ত্রিপুরার প্রধান বৃক্ষ। তো এখান থেকে ধরে দিয়ে দিল আবুলস, মেহগনি, শিশু, উপরে সবগুলি, তখন হবে উপরে সবগুলি। তো এই নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট রয়েছে ত্রিপুরাতে নানা প্রকারের বাঁশ ও বেত উল্লেখযোগ্য। ত্রিপুরাতে নানা প্রকারের বাঁশ ও বেত উল্লেখযোগ্য। ত্রিপুরার কিছু অর্থকারী বনজ সম্পদ হলো বাঁশ ও বেত। ত্রিপুরার কিছু অর্থকারী বনজ সম্পদ হলো বাঁশ ও বেত। ত্রিপুরাতে বর্তমান প্রায় 6,294 বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল আছে। ত্রিপুরাতে বর্তমানে প্রায় 6,294 বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল আছে। ত্রিপুরা সংরক্ষিত বনাঞ্চল প্রায় 3,588 বর্গ কিলোমিটার। তো ত্রিপুরার মধ্যে সংরক্ষিত বনাঞ্চল কত? প্রায় 3,588 বর্গ কিলোমিটার। ত্রিপুরা শক্ত কাঠের বনাঞ্চল আছে প্রায় 1,484 বর্গ কিলোমিটার। ত্রিপুরাতে বাঁশের বন অঞ্চল আছে প্রায় 938 বর্গ কিলোমিটার। জুম চাষের অঞ্চল আছে প্রায় 770 বর্গ কিলোমিটার। ভেরি ইম্পর্ট্যান্ট। আর সবগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে লাগবে, কারণ কোথায় থেকে আসে পরীক্ষাতে বলা যায় না, তার জন্য প্রতিটা পার্টই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে ত্রিপুরাতে বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়। যে ত্রিপুরার মধ্যে কি করা হয়? বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়। জুম চাষ হলো এক ধরনের স্থানান্তর কৃষি। জুম চাষটা কি? জুম চাষটা হলো যে স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন। যে শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি কি, এইটা কিন্তু আমরা যখন আগে ক্লাসগুলি করেছি সেখানে ডিসকাস করেছি। মানে এখানে কি করে, শিফট করে করানো হয়। ধরো একটা জমির মধ্যে 3 বছর 4 বছর 3 বার 4 বার যে চাষ করা হলো, তারপর ওই জায়গার মাটির উর্বরতা শক্তিটা কমে গেল, তখন কি করা হয়, জায়গাটা চেঞ্জ করে অন্য আরেকটা জায়গায় শিফট করা হয়, ওইখানে গিয়ে আবার নতুন করে চাষ করা হয়। তো এটা হলো স্থানান্তর কৃষি। তো জুম চাষ হলো এক ধরনের স্থানান্তর কৃষি। আর ত্রিপুরাতে জুম চাষ করা হয়, বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়। এই প্রথায় সাধারণত ধান, কার্পাস, তিল, সবজি প্রভৃতি চাষ করা হয়। যা এই যে প্রথাটা, অর্থাৎ জুম চাষের মাধ্যমে ত্রিপুরাতে যেরকম ধরো সাধারণত ধানের চাষ করা হয়, কার্পাস, তিল, সবজি এরকম বিভিন্ন চাষ করা হয়। জুমের ফসল পাহারা দেওয়ার জন্য টং গড় তৈরি করা হয়। আর এই যে জুমের ফসলগুলি হয়, সেগুলি পাহারা দেওয়ার জন্য এরকম ছোট টং গড় হয়ে থাকে, যেটাকে উপজাতি ভাষায় গাইরিং বলা হয়। উপজাতি ভাষায় কি বলা হয়? গাইরিং বলা হয়। ধরো পরীক্ষাতে আসলো জুমের ফসল পাহারা দেওয়ার জন্য কি তৈরি করা হয়? টং ঘর, বা টং ঘরকে উপজাতি ভাষায় কি বলা হয়? গাইরিং বলা হয়। নেক্সট রয়েছে ত্রিপুরার খনিজ সম্পদ। আমরা এতক্ষণ কি দেখলাম? ফরেস্ট অফ ত্রিপুরা দেখলাম, ত্রিপুরা বনাঞ্চল। এখন আমরা দেখব ত্রিপুরার যে খনিজ সম্পদ রয়েছে, সেই খনিজ সম্পদটা আমরা দেখে নেব, মিনারেলস।
ত্রিপুরা রাজ্যে খনিজ সম্পদের অভাব রয়েছে। ত্রিপুরা রাজ্যে খনিজ সম্পদের অভাব রয়েছে এবং বনাঞ্চল অনেকটাই রয়েছে, কিন্তু খনিজ সম্পদের কিন্তু অনেকটাই অভাব রয়েছে। কারণ রাজ্যের একমাত্র খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। রাজ্যের মধ্যে একমাত্র খনিজ সম্পদ আছে, আর সেটা হলো প্রাকৃতিক গ্যাস। যদি বলে ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক সম্পদ এটা খনিজ সম্পদ কোনটা, তখন কি হবে? প্রাকৃতিক গ্যাস। ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। যে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে কত খ্রিস্টাব্দে? 1972 সালে। যে কোনটার প্রচেষ্টা, কোন কর্পোরেশনের প্রচেষ্টা? ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। ওএনজিসি দ্বারা প্রথম কূপটি খনন করা হয় বড়মুড়ার পাহাড়ি অঞ্চলে। যে ওএনজিসির দ্বারা প্রথম যে কূপটি করা হয় সেটি কূপটি কোথায় খনন করা হয়? বড়মুড়ার পাহাড়ি অঞ্চলে। তারপর করা হয় রুখিয়া, তারপর আগরতলা, গজলিয়া এবং বেলুনিয়ায় নানান অঞ্চলে এখন পর্যন্ত প্রায় 160টি কূপ খনন করা হয়েছে। তো ওএনজিসি আমাদের ত্রিপুরার মধ্যে খনিজ সম্পদ অনেকটাই অভাব রয়েছে। রাজ্যের একমাত্র খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস, আর এই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে 1972 সালে। ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে 1972 সালে ওএনজিসির প্রচেষ্টায়। তো এই ওএনজিসির দ্বারাই প্রথম যেই জায়গাতে কূপ খনন করা হয়েছে, কূপ খনন করার মাধ্যমে খনিজ সম্পদ পাওয়া গেছে, প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, সেটা হলো বড়মুড়া পাহাড়ে। বড়মুড়া যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে প্রথম কূপ খনন করা হয়েছে ওএনজিসির দ্বারা। বড়মুড়া পাহাড়িতে খনন করার পর তারপর অন্যান্য জায়গায় খনন করা হয়েছে, যেরকম রুখিয়াতে করা হয়েছে, আগরতলাতে করা হয়েছে, গজলিয়াতে করা হয়েছে, বেলুনিয়াতে করা হয়েছে। এরকম করে অনেক জায়গায় অনেক অঞ্চলে খনন করা হয়েছে। আর এখন পর্যন্ত টোটাল 160টা কূপ খনন করা হয়েছে। কটা কূপ খনন করা হয়েছে? 160টা কূপ খনন করা হয়েছে। এর মধ্যে 55টি কূপে প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ পাওয়া গেছে। তো টোটাল এখন পর্যন্ত 160টা কূপ খনন করেছে, তার মধ্যে থেকে 55টা কূপের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আছে। আর যারা স্পেশালিস্ট রয়েছে, বিশেষজ্ঞ রয়েছে, তাদের মধ্যে ত্রিপুরা ভূগর্ভের মধ্যে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে। রাজ্যে গ্যাসের মজুদ ভাণ্ডার 17 বিলিয়ন কিউবিক মিটার। রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যে গ্যাসের মজুদ ভাণ্ডার 17 বিলিয়ন কিউবিক মিটার। ত্রিপুরার গ্যাস বর্তমানে প্রধানত তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। ত্রিপুরার যে গ্যাস বর্তমানে কিসে ব্যবহৃত হচ্ছে? তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। ভূতাত্ত্বিকগণের মতে ত্রিপুরা সমভূমি অঞ্চলে ভূগর্ভে তেল পাওয়ার সম্ভাবনা আছে। যে ভূতাত্ত্বিকের মতে কি ত্রিপুরার যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে সমভূমি অঞ্চলগুলি যে ভূগর্ভে মানে পৃথিবীর অভ্যন্তরে তেল পাওয়ার সম্ভাবনা আছে। ওএনজিসি ত্রিপুরা সমভূমি অঞ্চলে ব্যাপকভাবে তেল অনুসন্ধানের কাজ চালাচ্ছে। ওএনজিসি কী করছে? ত্রিপুরা সমভূমি যে অঞ্চলগুলি রয়েছে সেখানে ব্যাপকভাবে তেল অনুসন্ধানের কাজ চালাচ্ছে। এখন দেখবো আমরা ত্রিপুরা শক্তি সম্পদ। ওকে, তো প্রথমে আমরা দেখলাম ত্রিপুরা বনাঞ্চল, ফরেস্ট অফ ত্রিপুরা। তারপর আমরা তারপর দেখলাম ত্রিপুরার খনিজ সম্পদ। এখন আমরা দেখব ত্রিপুরার শক্তি সম্পদ, পাওয়ার অফ ত্রিপুরা। ওকে, সো ত্রিপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো বড়মুড়া পাহাড়ে অবস্থিত। ত্রিপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বড়মুড়া পাহাড়ে অবস্থিত। বড়মুড়া পাহাড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট চালু হয় 1986 সালে। কবে? 1986 সালে। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে ফ্রান্সের হিচপানো সুইজার কোম্পানির সহায়তায়। যে বড়মুড়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটা গড়ে উঠেছে ফ্রান্সের হিচপানো সুইজার কোম্পানির সহায়তায়। বড়মুড়া দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 1990 সালে। রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 1989 সালে। রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় 8 মেগাওয়াট। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে বিশাল কর্মকাণ্ড চলেছে উদয়পুরে পালাটানায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদয়পুরে পালাটানায়। ওকে, নেক্সট রয়েছে উদয়পুরে পালাটানায় 2012 সালের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় প্রায়
300 মেগাওয়াট। যে ত্রিপুরার মধ্যে যে উদয়পুর রয়েছে, উদয়পুরে পালাটানে 2012 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, আর তখন প্রায় 300 মেগাওয়াটের ছিল। বড়মোড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল ত্রিপুরার মাননীয় রাজ্যপাল কে.ভি. রঘুনাথ রেড্ডি। রথিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল প্রাক্তন উপরাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা। ত্রিপুরা জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র। ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র। ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরায় তাচাই এবং পশ্চিম ত্রিপুরায় ধীরমা নামক গ্রামে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা প্রথম চালু হয়। তো ত্রিপুরা রাজ্যে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরাতে তাচাই এবং পশ্চিম ত্রিপুরাতে ধীরমা নামক গ্রামে। এখন আমরা কিছু কোশ্চেন আনসার দেখে নেব। তো কি দেখলাম কনসেপ্টটা আরেকবার একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সো আজকে আমরা স্টার্ট করলাম ফরেস্ট, মিনারেলস অ্যান্ড পাওয়ার অফ ত্রিপুরা। প্রথমেই আমরা ফরেস্ট স্টার্ট করলাম ত্রিপুরা বনাঞ্চল। তারপর ত্রিপুরা বনাঞ্চল থেকে কিছু পয়েন্ট দেখে নিয়েছি। নেক্সট শুরু করলাম ত্রিপুরা খনিজ সম্পদ, মিনারেলস অফ ত্রিপুরা। এখান থেকে আমরা দেখে নিয়েছি। তারপর আমরা দেখলাম ত্রিপুরা শক্তি সম্পদ, পাওয়ার অফ ত্রিপুরা, যেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। ওকে, তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে, ক্লাসটা অনেকটাই তোমাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, যেভাবে প্রয়োজন, যেটাই প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া আমাদের দ্য সাকসেস মাস্টার নামে প্লে স্টোরে তোমরা অ্যাপ পেয়ে যাবে। সেই অ্যাপের মাধ্যমে তোমরা অনলাইন কোর্সেস পেয়ে যাবে, মক টেস্টের কোর্স পেয়ে যাবে, ফ্রি মক টেস্টও পেয়ে যাবে। সেগুলি দেওয়ার জন্য তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। আর বাকি ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, কোশ্চেন আনসারগুলি স্টার্ট করছি। ত্রিপুরার একমাত্র খনিজ সম্পদের নাম কি? প্রাকৃতিক গ্যাস। ত্রিপুরায় ওএনজিসির প্রচেষ্টায় প্রথম কবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়? 1972 খ্রিস্টাব্দে। ত্রিপুরা কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? বড়মোড়ায়, রখিয়ায়, রামচন্দ্রনগরে। ত্রিপুরা কোথায় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? রামচন্দ্রনগরে ত্রিপুরার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ত্রিপুরা কুটির শিল্পের মধ্যে প্রধান শিল্প কি? বাঁশ বেতের শিল্প হলো ত্রিপুরা কুটির শিল্পের মধ্যে প্রধান। ত্রিপুরা কোথায় সিমেন্ট কারখানা গড়ে উঠেছে? বুজজংনগরে। ত্রিপুরা বুজজংনগরে সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। ত্রিপুরার ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তীর্থমুখ। ত্রিপুরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন অবস্থিত তীর্থমুখ। ত্রিপুরা কোন সময় থেকে বাণিজ্যিক রাবার চাষ পরীক্ষামূলকভাবে শুরু হয়? তো এটা হবে 1963 খ্রিস্টাব্দ থেকে। ত্রিপুরা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উদয়পুরে পালাটানায়। উদয়পুরে পালাটানায় গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন? 726.6 মেগাওয়াট। সোনামুড়া কোথায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? মোনারোচকে। ত্রিপুরা রাজ্যের আয়তন কত? ত্রিপুরা রাজ্যের আয়তন হলো 10,491 বর্গ কিলোমিটার। রাজধানী আগরতলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার? সমুদ্রপৃষ্ঠ থেকে 1280 মিটার। ত্রিপুরা বনে কয়টি প্রজাতির বাস পাওয়া যায়? 19টি প্রজাতির বাস পাওয়া যায়। ত্রিপুরা বনাঞ্চল কত বর্গ কিলোমিটার 2011 খ্রিস্টাব্দের অ্যাকর্ডিং? এটা কি হবে? 6294.29 বর্গ কিলোমিটার। 6294.29 বর্গ কিলোমিটার ত্রিপুরা বনাঞ্চলের বর্গ কিলোমিটারটা অ্যাকর্ডিং টু 2011। ত্রিপুরা রাজ্যে বনায়ন ও রাজ্যবাস নীতি কবে প্রণীত হয়? 2001 সালে। ত্রিপুরায় বিদ্যুৎ নিগম কবে গঠিত হয়? 2004 সালে। পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন কবে হয়? 2013 খ্রিস্টাব্দে। ত্রিপুরা সৌরশক্তি প্রধান প্ল্যান্টটি কোথায় অবস্থিত? জম্পুই পাহাড়ে। ত্রিপুরা রাজ্যে মোট কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে? 6টি। ত্রিপুরা রাজ্যে মোট 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। ত্রিপুরা বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? ত্রিপুরা বনাঞ্চলকে 6টি ভাগে ভাগ করা যায়। অঙ্গন বান প্রকল্পর অধীনে ত্রিপুরা বনজ দপ্তর নিজে কোনটি ব্যবহার করে? পতিত জমি।
ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প কবে স্থাপিত হয়? 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে। ত্রিপুরার নিচে কোথায় লিগ্নাইট পাওয়া যায়? ঋষমুখ, বেতাগা ও সাব্রুম কুমারঘাটের উত্তরাংশে, ঊনকোটি পশ্চিমাংশে এবং কৈলাসহীর পাহাড়ে। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপন্ন হয় 15 mg। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য মনু আর্থ ড্যাম কোন নদীর ওপর নির্মাণের প্রকল্প করা হয়েছে? মনু নদী। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? 90%। আর কোথায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে? শিকারিবাড়ি। ধূসর রঙের বেলে পাথর কোথায় পাওয়া যায়? গাগড়াছড়ায়। কাঁচপাত্র নির্মাণের জন্য নিচের কোথায় কারখানা স্থাপন করা হয়েছে? অরুন্ধতী নগরে। কাঁচপাত্র নির্মাণের জন্য অরুন্ধতী নগরে কারখানা স্থাপন করা হয়েছে। কোথায় গ্লাস জ্যান্ট পাওয়া যায়? বিশ্রামগঞ্জ এবং পুরাতন আগরতলা, শেখের কোট, তারপর রয়েছে দশারাম বাড়ি, মোহনপুর এবং যোগেন্দ্রনগর। ত্রিপুরা কোথায় চুনাপাথর পাওয়া যায়? শাখান ও জম্পুই পাহাড়। শাখান ও জম্পুই পাহাড়। নিচের কোনটি উৎপাদনে চুনাপাথরের প্রয়োজন? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিমেন্ট ও হামানদিস্তা, এগুলির ক্ষেত্রে চুনাপাথরের প্রয়োজন। ত্রিপুরা গ্লাস জ্যান্টের গড়ে আনুমানিক কত শতাংশ সিলিকা পাওয়া যায়? 98%। কোথায় উল্লেখযোগ্য পরিমাণ কাদামাটি পাওয়া যায়? রানীবাজারের দক্ষিণ পশ্চিমে, যোগেন্দ্রনগর, পশ্চিম চম্পামুড়া। তারপর রয়েছে সিসিজিটি, পুরো নাম হলো কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন। ত্রিপুরা কত শতাংশ অঞ্চল বন্যাবৃত? 60%, 60%। SCAT FORM এর পুরো নাম কি? সাস্টেইনেবল ক্যাচমেন্ট অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2015 অনুযায়ী ত্রিপুরা কত শতাংশ অঞ্চল বন্যাবৃত? 73.68%। ত্রিপুরা ব্যাম্বু মিশনের বাস্তবায়ন কবে শুরু হয়? 2007 খ্রিস্টাব্দে। ত্রিপুরায় মেগা ফুড পার্কের উদ্বোধন কবে হয়েছে? 20 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দে। 20 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দে ত্রিপুরায় মেগা ফুড পার্কের উদ্বোধন হয়েছে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিলাম, তারপর আমরা কোশ্চেন আনসারগুলিও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের কাছে হেল্পফুল মনে হলে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের যে এই ক্লাসগুলি করালাম এগুলি ভালো লাগছে কি না। তো তোমাদের টেটের সিলেবাসের টেট টু আর্টসের যে জিওগ্রাফি সাবজেক্টটা, সেটার কিন্তু আজকে লাস্ট ক্লাস, তো তোমাদের ক্লাসটা কমপ্লিট হলো। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই পুরো সিলেবাসটা যে তোমাদেরকে করানো হলো এটা তোমাদের কাছে কীরকম লাগলো এবং হেল্পফুল লাগছে কিনা সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ওকে, আর তাছাড়া তোমাদের নোটসের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে, অনলাইন হোক কিংবা অফলাইন, যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো টেট 1, টেট 2, STGTর জন্য। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো জিওগ্রাফি সিলেবাসটা এখানেই শেষ। কোনো কনফিউশন হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ক্লাসের মধ্যে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।